আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সম্প্রতি আমাদের দেশে ডাকসু এবং জাকসু নির্বাচন হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন আপনারা প্রত্যক্ষ করেছেন, আমি মনে হয় সর্বশেষ ব্যক্তি যে মিডিয়াতে এটা নিয়ে দুটি কথা বলছি। আমার অনেকগুলি ফলোয়ার এবং বন্ধু অনেকে আমাকে খোঁচও দিয়েছেন যে আপনি এই বিষয়ে কোনো মন্তব্য বা কথা বলছেন না কেন। আসলে আমি এই নির্বাচন নিয়ে দর্শকের ভূমিকা পালন করছিলাম। 117 বছর ইতিহাসে, ঢাকা ভার্সিটির ইতিহাসে যে ছাত্র শিবিরের যেটা বিজয় সবাই ফলো করে বলছে, আমি আসলে এভাবে বলবো না। এটা আমি আগে থেকে ঠিক করেছি, কারণ আসলে বিভিন্ন দিক থেকে বিভিন্ন পর্যালোচনায়, বিভিন্ন আলোচনায় ঢাকা ভার্সিটির যে তথ্য উঠে এসেছে এবং বিশেষ করে আমার নিজেরও কয়েকজন স্টুডেন্ট সেখানে এখন পড়ে, আমি তাদের কাছ থেকে অনেক তথ্য বা অনেক খবর জেনেছি, তাদের সুখ সুবিধা কি অসুবিধা সুবিধা জেনেছি। পাশাপাশি ঢাকা ভার্সিটির ভিতরে নির্বাচনের আগে এবং পরে অনেক বিষয়গুলি যেগুলি অলরেডি মানুষ জেনেছে, সে বিষয়গুলো কিন্তু ভালোভাবে আমরা পর্যবেক্ষণ করেছি। তো পাবলিক ফাংশনে নির্বাচনের যে ফল এবং যে বিষয়গুলি মানুষ ফলো করে জেনেছে, আমি মনে করি আমার দৃষ্টিভঙ্গি একটু সেখান থেকে ভিন্ন। সেই ভিন্ন কথাটার শুরু আসলে সাদেক কামের মুখ থেকে বের হয়ে গেছে, যিনি ডাকসুর বর্তমান ভিপি। দর্শক, আপনারা সবাই শুনেছেন যে বিজয়ের পর সাদেক কাম কি বলেছে। সাদেক কাম বলেছে যে এটা ছাত্র শিবিরের বিজয় নয়, এটা ঢাকা ভার্সিটির সকল ছাত্রছাত্রীর বিজয়। কারণ ঢাকা ভার্সিটির প্রায় 40,000 ভোটারের মধ্যে এত ছাত্র শিবিরের ভোটার নেই। এটা আমার কথা নয়, এটা সাদেক কামদেরই কথা। আর সাদেক কাম ধরে নিলাম, আমি ধরে নিচ্ছি সাদেক কাম যদি বলে যে এটা ছাত্র শিবিরের বিজয়, তাহলে সেই কথাটা মিডিয়ার সামনে বলে আগামীকালকে আবার যদি নির্বাচনে দাঁড়ায়, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সে সুপার হারা হেরে যাবে। দর্শক, যে মন্তব্যগুলি আপনাদের সামনে তুলে ধরেছি, এটা শুধু আমার মন্তব্য নয়, এটা বাংলাদেশের অনেক অনেক রাজনীতিবিদ এবং মিডিয়া কর্মীদের মন্তব্য। নিশ্চয়ই আপনাদের মনে এখন একটা প্রশ্ন জেগেছে যে যদি ছাত্র শিবিরকে ভোট না দেয় তাহলে সাদেক কাম কিভাবে এত ভোট পেল। দর্শক, এই প্রশ্নের উত্তরের জন্য আপনাকে কিছু স্টাডি করতে হবে। সমস্ত মিডিয়ার এই বিষয়ে নিউজগুলি আপনাকে আবার দেখতে হবে। ঢাকা ভার্সিটির ছাত্রছাত্রীদের কথা আপনাদেরকে, মন্তব্য আপনাদেরকে শুনতে হবে। পাশাপাশি সমস্ত বিষয়গুলোর উপর আপনাদের একটা দখল থাকতে হবে। বিপরীতে ছাত্রদল সমর্থক যে আব্দুল ইসলাম আবিদ, সেও কিন্তু খুবই ইন্টেলেকচুয়াল এবং মেধাবী স্টুডেন্ট এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছাত্র, কিন্তু যোগ্যতার বিচারে আজকে ছাত্রছাত্রীদের যে মানদণ্ড তারা যে বিচার করেছে, সেখানে দুজনের কিন্তু যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটেছে। দর্শক, আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, শুধুমাত্র ওখানকার এই বিজয়ের আসলে কি কি ঘটনাগুলো আমরা বিভিন্ন মাধ্যম থেকে এবং বিভিন্ন বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক এবং বুদ্ধিজীবীদের কাছ থেকে এবং স্টুডেন্টদের কাছ থেকে আমরা যেটা বুঝেছি, জাস্ট সেই উপত্যকাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি। সাদেক কামরা যদি ছাত্র শিবির নাও করতেন, অন্য কোনো দল করতেন, বিএনপি বা অন্য যে কোনো দল করতেন, তাও কিন্তু তারা বিজয়ী হতেন। দর্শক, প্রশ্ন করতে পারেন কিভাবে। আসলে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, যারা সেখানে ভর্তি হয়, তাদের প্রথম দিন থেকে যে বিষয়গুলি প্রয়োজন এবং প্রতিটা মুহূর্তে তাদের যে সাহায্যটা প্রয়োজন, প্রথম হচ্ছে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টরা ভর্তি হয়। ছেলে স্টুডেন্ট বলেন, মেয়ে স্টুডেন্ট বলেন, তাদের প্রথম চাহিদা হলো বিশ্ববিদ্যালয়ে একটা থাকার সিট এবং তাদের খাওয়ার ব্যবস্থাপনা এবং নিরাপত্তা। অসংখ্য
মধ্যবিত্ত পরিবারের বিভিন্ন গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা এই ছাত্রগুলির জন্য এই 3টি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাদেরকে আমরা ঠিক এই 3টি বিষয় শুধু নয়, তার সঙ্গে আরো অনেকগুলো বিষয় স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমে তাদেরকে সহায়তা করেছেন, তাদের আস্থা অর্জন করেছেন বিগত বছরগুলি ধরে। এই আস্থা অর্জন শুধু একদিনের নয়, দিনের পর দিন, বছর পর বছর, বলবো না, কয়েক বছর ধরে। আপনারা গণমাধ্যমে শুনেছেন এমন ঘটনা ঘটেছে যে অনেক স্টুডেন্টের থাকার জায়গা নেই, তারা এখনো হলে সিটও পায়নি। আজকে রাতটা হতো তাদের থাকার কোথাও জায়গা নেই, ঢাকাতে কোনো আত্মীয় স্বজন নেই। তাদেরকে আমরা, তাদের অনেকেই নিজের সিটটা তাকে ছেড়ে দিয়ে তার ফ্রেন্ডের বাসায় গিয়ে থেকেছে বা অন্য জায়গায় গিয়ে থেকেছে। অনেক ছেলের বই কিনে টাকা নেই, তারা বিভিন্নভাবে টাকা জোর করে তাকে বই কিনে দিয়েছে। বিভিন্ন হলে হলে তারা একদম বিনামূল্যে পানির ফিল্টার দিয়েছে। বিশেষ করে ছাত্রছাত্রীদের যে মৌলিক চাহিদাগুলো, সেখানে তারা যথেষ্ট সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের একটা ভরসার একটা স্থানে তারা নিয়ে গেছে। আমি একটা কথা খুব কঠিনভাবে বলি, খুব জোর দিয়ে বলি, আমি আসলে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নির্বাচনটাকে দেখিনি এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নির্বাচন নিয়ে কোনো বক্তব্য দিচ্ছি না। এখানে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা সেটাও আমি খুঁজবো না এবং সেই বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু বলবো না। একটা কথা বলি, রাজনীতির নিজস্ব কোনো কৌশল নেই, রাজনীতির নিজস্ব কোনো কৌশল নেই। যিনি রাজনীতি করেন, কৌশলগুলো কিন্তু তৈরি করেন, ক্রিয়েট করেন সেই রাজনৈতিক ব্যক্তি। যিনি রাজনীতি করেন, কৌশলগুলো তিনি ক্রিয়েট করেন। অর্থাৎ ব্যক্তি তার কৌশলগুলো দিয়ে তার রাজনীতিটাকে অথবা তার নিজেকে মানুষের কাছে সমাদৃত করে তোলেন। আর সেই কৌশলগুলোর মধ্যে অবশ্যই মানুষের কষ্টের মধ্যে তাদের সহযোগিতা করা, মানুষের কাছাকাছি থাকা, তাদের অভাব বোধ করা, যে কোনো প্রয়োজনে, যে কোনো সুখে দুঃখে তাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আর এই কৌশলগুলি কিন্তু মানুষ হিসেবে সবাই করা যায়, সবারই করা কিন্তু উচিত। যারা যারা সামর্থ্য আছে তারা সবাই করতে পারে। এটাতে কোনো রাজনৈতিক দল মত আছে বলে মনে হয় না। দর্শক, আপনারা কি ভাবেন আমি জানি না, তবে আমার মতে এই বিষয়গুলি বা এই ধরনের কাজগুলি করার জন্য কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রয়োজন আছে বলে মনে হয় না। ব্যক্তি নিজ থেকেও কিন্তু করতে পারে। যদি কেউ চায় যে আমি মানব সেবা করবো, তাহলে সে নিজ থেকেও কিন্তু করতে পারে। ঢাকা ভার্সিটিতে যারা সাদেক আমাদেরকে ভোট দিয়েছে তারা সবাই কিন্তু শিবির করে না, এটা বাস্তব। এবং তারা শিবিরের মতাদর্শী নয়ও। প্রশ্ন রাখতে পারেন এরপরও তারা কেন তাকে ভোট দিল। ওই যে কথাগুলি বললাম। এরপর একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, আপনি হয়তো আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা ম্যানেজার খুঁজছেন, আর আপনার প্রতিষ্ঠানে 10 জন কর্মচারী আছে, এদের মধ্যে থেকে আপনি কোন ম্যানেজার নির্বাচন করবেন? একজন ম্যানেজার আপনি যদি মনে মনে ঠিক করেন যে মনে হচ্ছে ও সবচেয়ে সৎ এবং সে সবচেয়ে দায়িত্বশীল, তার অনেকগুলি ক্রাইটেরিয়া আছে যেগুলি সে ম্যানেজার এই পোস্টটা বা এই চেয়ারটা সে পরিচালনা করার মতো, আপনি কি তাকে বাদ দিয়ে অন্যকে দিবেন? এবং সেখান থেকে আপনি রাজনীতির কথা চিন্তা করবেন যে সে কোন দল করে বা কোন দল করে না? অবশ্যই না। আপনার প্রতিষ্ঠানটাকে ভালোভাবে চলার জন্য আপনি তাকে নির্বাচন করবেন। এটা একটা সিম্পল বিষয়। ঠিক ভার্সিটিগুলোতেও কিন্তু ছাত্ররা যে প্রয়োজন, তাদের যেটা দরকার, তাদের যেটা চাহিদা, সেই চাহিদা এবং প্রয়োজন মেটানোর জন্য তারা যাকে সুইটেবল মনে করছে তাকে ভোট দিয়েছে। আমি আবার বলছি, এই সাদেককে আমরা যদি বিএনপি করতো তাকে সবাই ভোট দিত। ছাত্রদের কথা হচ্ছে এইটা। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম ফলো করে প্রচার করছে সারা বাংলাদেশে যে এই নির্বাচনের মাধ্যমে জাতির বিভিন্ন রকমের যোগসূত্রটা টানছে। এখন দেখার বিষয় সে আসলে জাতীয় জীবনে এই নির্বাচনগুলি ফলাফলের যোগসূত্র যে টানছে যারা, এই যোগসূত্র কতগুলো
সঠিক বা কতগুলো সঠিক না, বা এটা আসলে কতটুকু সেখানে কার্যকর হবে আমাদের জাতীয় জীবনে। দর্শক, অনেকেই বলছেন যে এই নির্বাচনটা কিন্তু ন্যাশনাল ইলেকশনও কিন্তু তার একটা প্রভাব পড়বে। আর এই মন্তব্যটা কিন্তু একটা সমস্ত মন্তব্যের ফার্স্ট মন্তব্য। এই মন্তব্যের বিষয়ে আমি একটু আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আমাকে আপনাদের মন্তব্য দিয়ে সহায়তা করতে পারেন। সেটা হলো, ছাত্ররা কিন্তু আমাদের জাতিরই একটা অংশ, আমাদের দেশের যে সাম্যদয় যে নাগরিক, অর্থাৎ দেশের যে টোটাল পপুলেশনের কিন্তু একটা অংশই ছাত্ররা। তাদের এই ম্যান্ডেট অথবা তাদের এই বিষয়টা কিন্তু জাতীয় জীবনে যে একদম প্রভাব পড়বে না, বা সামনের ন্যাশনাল ইলেকশনে যে একদম প্রভাব পড়বে না, সেটা আমি হলফ করে বলবো না। আমি এটা বলবো, সেটা হচ্ছে যে ওদের এই কার্যক্রমগুলো কিন্তু একটা মডেল, এটা সকল রাজনীতিবিদদের জন্য, রাজনৈতিক দলদের জন্য, যিনি যে দলই করেন না কেন, তিনি যদি তার দল অবস্থান থেকে এই জনসেবামূলক কাজগুলি করেন এবং আপনার নিজ এলাকায় মানুষের যে সমস্যাগুলি, যে প্রবলেমগুলি, সেখানে যদি আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেন, মানুষের সুখে দুঃখে যদি আপনি পাশে থাকেন, ঢাকা ভার্সিটিতে যে প্রায় 40,000 স্টুডেন্টের জন্য তারা যে ব্যবস্থাপনাগুলো করেছে, এই রাজনৈতিক দলগুলো যদি জাতীয় জীবনে সেই ব্যবস্থাপনাগুলো করে, অর্থাৎ আপনি যদি আপনার দলের জন্য করেন, তাহলে আপনার দলকে কিন্তু মানুষ সবকিছু ছেড়ে দিয়ে আপনাকে বেছে নিবে। মানুষ সবকিছু বাদ দিয়ে আপনাকে সমর্থন করবে। আপনি যে দলের হন না কেন, যে মতাদর্শী হন না কেন, জনগণের জন্য, দেশের কল্যাণের জন্য আপনি আপনার রাজনৈতিক কৌশল তৈরি করুন, যে কৌশলগুলি হতে হবে অবশ্যই মানুষের কল্যাণের, দেশের কল্যাণের। আরো একটা এক্সাম্পল আমি আপনাদের সামনে তুলে ধরছি। বাংলাদেশে এখন কিছু ব্যক্তি আছে, আপনারা যদি এই ব্যক্তিগুলোকে জাতির সামনে তুলে দিয়ে একটা নির্বাচন আয়োজন করেন, জাস্ট হাতে গোনা কয়েকজন ব্যক্তি, আমি নাম বলবো না, আপনারা নিশ্চয় বুঝে গেছেন। আপনাকে জিজ্ঞেস করেন তো যে কোন ব্যক্তিটি সবচেয়ে বেশি ভোট পায় মানুষের, অবশ্যই মনে হয় বুঝে ফেলেছেন যে আমি কার কথা বলেছি। তিনি পুরুষ হোক আর মহিলা হোক, বাংলাদেশে হাতে গোনা কয়েকজন ব্যক্তির মধ্যে যদি আপনি দাঁড় করিয়ে দেন, সবচেয়ে বেশি জনগণের ভোট কে পাবে, অবশ্যই আপনাদের মাথায় তার নামটা চলে এসেছে। এখন নিজেকে প্রশ্ন করুন, কেন তিনি এত ভোট পাবেন, কিসের জন্য, তার কোন আদর্শের জন্য, কোন গুণের জন্য তিনি সমস্ত বাংলাদেশের অধিকাংশের চেয়ে বেশি জনগণের ভোট পেয়ে যাবেন, ম্যান্ডেট পেয়ে যাবেন, তাদের সমর্থন পেয়ে যাবেন। তাহলে আপনি, আমি, যারা বাংলাদেশের নাগরিক, যারা যে অবস্থানে আছেন, তিনি কেন নিজেকে ভাবে তৈরি করতে পারবেন না? প্রিয় দর্শক, বক্তব্য শেষ করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই, যেটা একটু আগে বলেছি, যে আসলে বলুন দেখি কোন ব্যক্তিটা বাংলাদেশে এখন, যদি শুধুমাত্র ব্যক্তি বিশেষকে নির্বাচন করার জন্য বলা হয়, যে বাংলাদেশের মানুষের সবচেয়ে পছন্দের ব্যক্তিটিকে, এটা নিয়ে যদি কোনো ভোটাভুটি আয়োজন করা হয়, তাহলে কে সর্বোচ্চ ভোটটা পাবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।